সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। মহিউদ্দিন ভাই, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। তো আপনাকে পেলেই আমাদের মনে হয় যে আসলে বাংলাদেশের রাজনীতি, গতি প্রকৃতি কোথায় যাচ্ছে। কারণ অসংখ্য বইয়ের প্রণেতা আপনি, 37টা বই লিখেছেন রাজনৈতিক। সর্বশেষ যেটা হাত দিয়েছেন সেটা হলো শেখ হাসিনার শাসন বা শেখ হাসিনার রাজনৈতিক বায়োগ্রাফি। তো সেটাতে নিয়ে আপনি যেহেতু এই মুহূর্তের রাজনীতির মধ্যে আমরা আছি, আমরা আসলে 6 মাস পরে আমাদের অবস্থানটা কি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যদি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, গবেষক হিসাবে, লেখক হিসাবে আপনি মূল্যায়ন করেন। আমি জানি যে আপনার মূল্যায়ন হবে নির্মোহ, কারণ আপনি যেহেতু বই লেখেন, একতরফা তো আর বই লেখা যায় না। না, আমাদের দেশে তো একটা জন আকাঙ্ক্ষা আছে শুরু থেকেই। জি, আমাদের একটা অস্পষ্ট, কিছুটা বায়বীয় আমি বলবো, একটা ধারণা আছে যে আমরা সবাই গণতন্ত্র চাই। আমরা মনে করি এই সিস্টেমটা ভালো, কিন্তু এই দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু আমাদের জন আকাঙ্ক্ষার মধ্যে আমরা যদি রাজনীতির অনেকগুলি লাইন ড্র করি, আমরা দেখব যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটাই সবচাইতে প্রবল। আচ্ছা, এর বাইরেও অন্যান্য জিনিস ছিল, কিন্তু সেটার আমাদের এখানে চর্চা শুরু হয়েছিল, আবার থেমে গেছে, কখনো কখনো হোঁচট খেয়েছে, এবং এক সময় সেটা নির্বাসিত হয়ে গেছে। আকাঙ্ক্ষাটা রয়ে গেছে। তো সুতরাং আমরা কিন্তু সবসময় যেতে চাই একটা গণতান্ত্রিক একটা নির্দিষ্ট লক্ষ্যে, যে যেখানে আমরা সবাই মিলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কাজের স্বাধীনতা থাকবে, চিন্তা স্বাধীনতা থাকবে, কর্মসংস্থানও হবে, প্রবৃদ্ধিও হবে, সবই হবে। এবং আমরা মনে করি যে এই প্রবৃদ্ধি বলেন, উন্নতি বলেন, কর্মসংস্থান বলেন, সব কিছুই একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে এগুলো ফ্লারিশ করবে বলে আমরা অনেকে মনে করি। তো সেই সিস্টেমটা আমরা পাচ্ছি না, এখন পর্যন্ত পাচ্ছি না। কিন্তু গণতন্ত্র বারবার হোঁচট খেল কেন? হোঁচট খেলো যে আমাদের দেশে যারা যে শাসক চক্র আমি বলি, অলিগার্ক, সাধারণ মানুষের তো খুব একটা মানে সে থাকে না নীতি নির্ধারণে। আমাদের দেশে মধ্যবিত্তের মধ্যে যারা ওপিনিয়ন মেকার, তাদের মধ্যে এক ধরনের ক্ষমতার চর্চা আছে, এবং ক্ষমতার কাছাকাছি তারা গেলে তখন দেখা যায় যে তারা নিজেদের মধ্যে একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করে ফেলেন, এবং শুরু থেকে এটা হয়ে আসছে। তো আমরা দেখলাম যে এক সময় গণতন্ত্র হোঁচট খেল, স্বৈরতন্ত্র, এক ব্যক্তির শাসন আমরা দেখছি ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবেই 75 সাল থেকে, কিন্তু এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল 72 সালে। তারপর থেকে কিন্তু আমরা এক ব্যক্তির শাসনই কিন্তু দেখছি। ইভেন সংসদীয় গণতন্ত্রের যে চর্চাটা আমরা দেখেছি 91 থেকে 2006 পর্যন্ত যদি বলি, যখন একটা তত্ত্বাবধায়ক মডেলের অধীনে নির্বাচনগুলি হতো, তখন কিন্তু এক ব্যক্তির শাসনই ছিল, এক ব্যক্তির নিয়ন্ত্রণেই কিন্তু দল এবং সরকার ছিল। তো ফলে আর 2008-এর নির্বাচনের পরে আমরা যেটা দেখলাম, সেটা তো একটা মানে সংসদীয় গণতন্ত্রের আবরণে একটা ভয়ঙ্কর রকমের একটা আমি বলবো যে একটা পারিবারিক শাসন, মানে যেটা নজিরবিহীন এই অঞ্চলে। তো সুতরাং এটা যদি মানে কতগুলো পর্যায়ে যদি আমরা ধরি, এই গত 53-54 বছরের গণতন্ত্র, স্বৈরতন্ত্র, তারপরে আমরা দেখলাম গত 15-16 বছরে যেটা দেখলাম, সেটাকে আমি বলি চোরতন্ত্র। মানে কর্তৃত্ববাদী শাসন, এক ব্যক্তির শাসন, এগুলি তো ছিলই আমাদের দেশে। তার সঙ্গে এই যে অবাধ লুটপাট, চুরি, চিন্তা করা যায় একটা পরিবারের সবাই চোর শাসকদের, তো এইটা হয়েছে আমরা। তো এইটার যে একটা ছেদ ঘটলো, আমরা বলি যে 24 সালের 5ই আগস্ট, তারপরে গত 6 মাসে যে জিনিসটা আমি দেখছি, এইটাও একটা মবতন্ত্র, মবক্রেসি। সো এইটা কিন্তু এখন চলছে।
আমরা অনেক সময় গণতন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলি যে এটা গণরাজ, কিন্তু এখন গণরাজের চরিত্রটা হয়ে গেছে মবতন্ত্র। একদল লোক রাস্তায় গিয়ে যা খুশি করতে পারে, রাস্তা অবরোধ করতে পারে, ভাঙচুর করতে পারে, বাংলা একাডেমি গিয়ে স্টল বন্ধ করে দিতে পারে, একটা মাজার ভেঙে ফেলতে পারে, একটা বাড়ি ভেঙে ফেলতে পারে, এটা ধোঁয়া তুললেই হলো। তো সুতরাং এই মবতন্ত্রটা চলছে, মবক্রেসি। মবক্রেসির বিপদটা কোথায়? মবক্রেসির বিপদটা হচ্ছে যে এইটা তো মব কিন্তু আর অবিভাজ্য না, মানে নানান কিসিমের মব আছে কিন্তু। তো সুতরাং কোন সময় যে কোন মব আসে, কেউ আসবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলে, কেউ আসবে ফেসিবাদের দালাল বলে, কেউ আসবে মানে এই ধরনের নানান ইয়ে নিয়ে আসবে। ফলে যেটা হচ্ছে মব মানে হচ্ছে এইটাও এক ধরনের, আমি বলছি রাজনীতিতে আমরা যেরকম রাস্তায় যে ভবঘুরি দেখি, আর্চিন দেখি না, এই মবের মধ্যে কিন্তু এই আর্চিন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ৩২ নম্বর রোডের যে বাড়িটা ভাঙা হলো কিছুদিন আগে, তো যেদিন রাত্রে ভাঙা হয় সেদিন রাত্রে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আমি নিজের চোখে দেখেছি। ধরেন ৪০-৫০ জন লোক ভেতরে ঢুকে ভাঙচুর করতেছে, বাইরে আরও ৩০-৪০ জন লুটপাট করতেছে, এই গেট নিয়ে যাচ্ছে, জানলার গ্রিল নিয়ে যাচ্ছে। এরা স্রেফ চোর, মানে ছেচর বলতে পারেন, জানলার গ্রিল, পানির পাইপ এগুলো নিয়ে দৌড়াচ্ছে। এর পেছনে তো কোনো আদর্শ রাজনীতি নাই, তাই না? মানে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের সঙ্গে তো জানালার গ্রিল চুরির কোনো সম্পর্ক নাই। এটা আমি নিজের চোখে দেখা, ছবিও তুলেছি। এবং তারপরে দেখলাম যে হাজার খানেক লোক সেখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছে, দেখছে। আমি তখন একটা জিনিস ভাবলাম, এই যে আমাদের দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, কি আওয়ামী সৈনিক লীগ, নানান রকমের লীগ ছিল, আওয়ামী বুদ্ধিজীবী লীগ, হ্যাঁ অনেক, হ্যাঁ বুদ্ধিজীবীদের তো বিশাল একটা ইয়ে আছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় যারা ব্লু লেভেলের লোক, যারা লক্ষ লক্ষ লোক, এদের মধ্যে যদি কয়েক হাজার লোক আসতো তাহলে কিন্তু এটাকে তারা ঠেকাতে পারতো, এই মবটাকে। কিন্তু দেখলাম এরা কেউই নাই। তার মানেটা কি? এরা এতটা মানে ডিমোরালাইজড, আমি বলবো এই সেন্সে, যে এদের বের হওয়ার মতন মানে যে মোরালিটির কোনো কিছু অবশিষ্ট নাই। এইটা কি মূল কারণ হল কি করাপশন? এটা এত করাপশন করেছে, এত নির্যাতন করেছে, এবং ভিন্ন মতাবলম্বীদের উপরে এত নির্যাতন আঘাত তারা করেছে যে তাদের মুখ দেখানোর কোনো, এখন বেরোলে গণপিটুনি খেতে হয় তাদের, অনেক জায়গায় হয়েছে এটা। তো সুতরাং তারা বেরোচ্ছে না, কিন্তু তারা কিন্তু ইউটিউব আর ফেসবুকে খুবই সরব, সেখান থেকে তারা হাঁক দিচ্ছে। তা আমার কথা হচ্ছে যে তোমাদের যদি এতই আদর্শ থাকে, আর তোমাদের নেতার প্রতি যদি এতই আনুগত্য থাকে, তাহলে তোমরা 50,000 লোক বেরোলে না কেন? তার মানেটা হচ্ছে কি, তারা বেরোয় নাই কেন? বেরোয় না, জানে যে বেরোলে মানুষ ধরে পিটুনি দিবে। তো সুতরাং তারা এত অপরাধ করেছে, এই অপরাধের তো শাস্তি হওয়া দরকার। সেই অপরাধটাকে সামনে এনে এখন কিন্তু নানান কিসিমের মব তৈরি হয়ে গেছে, এবং ওরাও কিন্তু সিমিলার অপরাধগুলি করছে, যে আপনার সাথে আমার মতের মিল হচ্ছে না, অতএব আপনাকে নিষিদ্ধ করতে হবে। আরে আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চাই, এখানে আমরা নিষিদ্ধর কথা বলবো কেন? সবাই সবার কথা বলবে, জনগণ যেটা গ্রহণ করবে সেটা। এই যেমন বইয়ের ব্যাপারে আমি বলি, লেখক কি লিখবে এটা সম্পূর্ণ লেখকের উপর নির্ভরশীল, প্রকাশক কি ছাপবে এটা প্রকাশকের ব্যাপার, আর পাঠক বেছে নেবে সে কোনটা পড়বে কোনটা পড়বে না। এর বাইরে তো কারো কিছু হম্বিতম্বি করার আমি কোনো সুযোগ নাই, এই দেখি নেই। তারপর বলে যে এইটা নিষিদ্ধ করতে হবে, ওইটা পড়া যাবে না, অমুক পত্রিকার সামনে গিয়া গরু জবাই করতে হবে। হোয়াট ইজ দিস? তো এই মবকে যখন আশকারা দিয়ে দেয়, এটা একটা ফ্রাঙ্কেনস্টাইনের মতন। আমরা কথায় কথায় বলি না যে বান্দরলে বেশি লাই দিলে সে ঘাড়ে ওঠে কানে ধরে, এইটা হয়েছে অনেকটা এরকমই। আমরা মবকে কিন্তু আশকারা দিচ্ছি, এবং অনেক জায়গায় এমন হয়েছে যে একটা পর্যায়ে আসবে কিন্তু মবে কিন্তু মারামারি হবে, নানান কিসিমের মব আছে। এর পরিণতিটা তো খুব একটা ভালো না। ভালো না মানে কি? একটা নৈরাজ্যকর পরিস্থিতি। অর্থাৎ এই গত 53 বছরে এত নির্যাতন এবং এত চুরি বাটপারি সত্ত্বেও
আমরা যতটুকু এগোতে পেরেছিলাম সেটা তো এখন আর নাই, শেষ হয়ে যাচ্ছে। দেশে যদি একটা অস্থির অবস্থা বিরাজ করে তাহলে কেউ বিনিয়োগ করবে না। বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, আমি ওইটা ধরিই না। দেশি বিনিয়োগই হবে না, এবং যাদের বিনিয়োগ আছে তারা বিনিয়োগ সরিয়ে নেবে। তো ফলে তো চাকরি বাকরি পাবে না তরুণরা, কর্মসংস্থান হবে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান কি হবে? তো কয়েক বছর পরে তো রাস্তাঘাটে ঘুরবে ছেলেপেলেরা, যখন চাকরি পাবে না। আর লেখাপড়ার মান এমন একটা অবস্থা যে মানুষ, যারা বিনিয়োগকারীরা, তারা প্রিফার করবে অটোমেশনের দিকে যাওয়ার, যে না এই অশিক্ষিত মূর্খ একটা লোককে চাকরি দেওয়ার চাইতে আমি বেটার একটা মেশিন দিয়ে এটাকে রিপ্লেস করি। এটাই হচ্ছে। তো তাইলে আমরা আসলে যাচ্ছি তাইলে কোথায়? আমরা এখন মবক্রেসির মধ্যে আছি, এবং আমাদের লক্ষ্যটা আমরা বলি, মানে আমাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে ডেমোক্রেসি। তো ডেমোক্রেসিতে যাওয়ার উত্তরণের তো কতগুলো তরিকা আছে, মানে এগুলো হচ্ছে সর্বজনীন, মানে সারা বিশ্বে স্বীকৃত কিছু তরিকা, যে গণতন্ত্রে যাওয়ার জন্যে আপনি, মানে এটা তো রাষ্ট্র ব্যবস্থাপনার ব্যাপার। তো রাষ্ট্র ব্যবস্থাপনা করবে কে? সরকার। তো সরকারটা হতে হবে নির্বাচিত। তো নির্বাচন ছাড়া তো আপনি সেই গণতন্ত্রের দিকে যেতে পারবেন না, এবং গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হলেও পিরিয়ডিক্যালি আমাদেরকে নির্বাচনটা দিতে হবে সময় মতন। আমাদের দেশে যদি মানে যেভাবেই হোক পিরিয়ডিক্যালি 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে তো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি মাটি পেত, দাঁড়াতে পারত। তো সেটা না হওয়ার কারণেই এই আমাদের মানে নানা রকমের মানে আমি বলবো যে অপ্রীতিকর এবং বিরূপ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। তো 53 বছরে যদি এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথটা কি? বের হওয়ার পথ এখন একটাই পথ আছে, যে মবক্রেসিটাকে দমন করা, কঠোর হাতে দমন করা, এবং একটা পরিবেশ তৈরি করা যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি। এবং এখন কি তাইলে আপনি মনে করছেন যে নির্বাচনের পরিবেশ নেই? এখন তো আমি এই মুহূর্তে তো নির্বাচনের বই, কারণ এখন তো ক্যাওস চলছে। এবং আপনি পত্রিকার পাতা খুললেই দেখবেন আমাদের দেশে তো অনেক দল, এক দল আরেক দলকে গালাগালি করছে, বিষোদ্গার করছে। আমরা সবসময় বলতেছি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে রাজনৈতিক নেতারা আহ্বান জানাচ্ছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কিন্তু তারা নিজেরা মারামারি করছেন, বিষোদ্গার করছেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ছাত্র সংগঠনের এরা মারামারি শুরু করে দিয়েছে। এটা আগেও আমরা দেখেছি। এখন একটা সুযোগ আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, হল দখল করা, এই জিনিসগুলো রয়ে গেছে। অর্থাৎ অতীতের এই যে রাজনৈতিক অপসংস্কৃতি। আপনি নিশ্চয়ই জানেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে তিনি বলছেন যে আমাদেরকে হিংসা হানাহানির মধ্যে থাকতে হবে না, আমরা দেশটাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে চাই, যেতে হইলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু এইটা তো একজন জেনারেল হিসাবে উনি যদি ফিল করেন, আমাদের রাজনীতিবিদরা এটা ফিল করতেছেন না কেন? আপনি তো রাজনীতির বিভিন্ন মানে প্রত্যেকটা পার্টির ভেতরের খবর আপনি তুলে ধরেছেন। না, সেনাবাহিনীর সাথে সমাজের অন্যান্য অংশের অনেক মিল যেমন আছে, অমিল আছে। একটা বড় অমিল হলো সেনাবাহিনী হচ্ছে বা সশস্ত্র বাহিনী হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে ট্রেনিং পাওয়ার পরে চাকরি পায়, আর অন্যান্য সব জায়গায় চাকরি পাওয়ার পরে তারা ট্রেনিং পায়। রাজনীতিবিদদের তো কোনো ট্রেনিংয়ের কোনো স্কোপই নেই কোথাও, তারা সৃষ্টিও করে না। অভিজ্ঞতা থেকে যে শিখবে তারা শিখে, আগের সরকার যে খারাপ কাজগুলো করেছে ওইটাই তারা শেখে, এবং ধারাবাহিকভাবে আমরা এটা দেখছি। আমাদের রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল না হয়, দায়িত্বশীল কথাবার্তা না বলে, আচরণ না করে, তাহলে তো আমি দেখছি যে খুবই সমস্যা। সেনাপ্রধান এই কথা বলে থাকলে তো আমি মনে করি যে সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর ভূমিকাটা কি আমাদের দেশে, এটা তো আমরা সাংবিধানিকভাবে নির্ধারিত। আসলে তারা দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকবে এবং জাতীয় দুর্যোগে তারা সরকারকে সহযোগিতা করবে। এখন একটা রাজনৈতিক দুর্যোগ, যেহেতু এটা রাজনৈতিক দুর্যোগ, এখন একটা রাজনৈতিক দুর্যোগ চলছে। এখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে সেনাবাহিনী কি করছে। আপনি দেখবেন হয়তো অনেক জায়গায় মানুষ বলা বলি করছে যে সেনাবাহিনীর সদস্যদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে হচ্ছে প্রয়োজনে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে, এটাই তো।
তো সেই পাওয়ারটা দেওয়ার পরেও মানুষ মনে করছে যে এই পাওয়ারটা তারা ঠিকমতো এক্সারসাইজ করছে না, মানুষ তাদের কাছ থেকে আরও বেটার সার্ভিস চায়, তো সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না। তো তার মানে হচ্ছে সেনাবাহিনীর কাছে বা সশস্ত্র বাহিনীর কাছে সাধারণ নাগরিকদের অনেক চাওয়া, আকাঙ্ক্ষাটা অনেক বড়। সেইটা যদি সেনাবাহিনী মিট করতে না পারে, যে সারা দেশ পুড়ছে, আগুন জ্বলছে, আর আমি চুপচাপ কি বলে সেনানিবাসে বা ডিওএইচএসে বসে থাকলাম, এটা তো হইতে পারে না বিচ্ছিন্ন দ্বীপের মতন। কারণ বাইরে তো তাদের সন্তানরা, তাদের ভাইরা, তাদের আত্মীয় স্বজনরা তো আছে, তারা তো এফেক্টেড হয় 1-11 সময় আমরা যেটা দেখেছিলাম। তো সুতরাং সেনাবাহিনী, সেনাপ্রধান যদি বলে থাকেন এই কথা, একটা জনশৃঙ্খলা তো থাকতে হবে, এটা না থাকলে তো রাষ্ট্র চলবে না। তো সেইটা বলতে গিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এটার হয়তো তিনি বুঝাতে চেয়েছেন যে স্পিরিট থেকে আমরা মানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্পিরিট থেকে এখন যা পরিস্থিতি, এটা ধরে রাখতে হইলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নাই, এটাই মূল স্পিরিট আর কি। কিন্তু সেটা তিনি বলছেন। সেম সিচুয়েশন দেখেন 1972-তে একই সুযোগ তৈরি হয়েছিল, সেই প্রক্রিয়ার সঙ্গে আপনি যুক্ত ছিলেন না আমি জানি সরাসরি। তো সেটা কি কারণে সেদিন সেটা ব্যর্থ হলো? আজকের যেটা অনেকেই বলছেন যে আমরা বোধহয়, আপনিও কিছুটা ইঙ্গিত করেছেন, আমরা স্পিরিট থেকে দূরে সরে চলে যাচ্ছি। না, সেটাই, যেমন 71-এর মুক্তিযুদ্ধের স্পিরিটটাই ছিল আসলে যে আমরা তো পাকিস্তান আমলে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যে তারা গড়িমসি করলো পাকিস্তানিরা এবং অস্বীকৃতি জানালো এবং শেষমেশ যুদ্ধ চাপিয়ে দিল, তার প্রতিবাদেই তো মুক্তিযুদ্ধ। আমরা তো শখ করে যুদ্ধ করি নাই। তো সুতরাং 72-এ তো আমাদের ওইটাই লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করব, কিন্তু ওইখানে কিন্তু রাজনীতিবিদদের মধ্যে একটা বিভাজন হয়ে গেল। গণতন্ত্র না সমাজতন্ত্র, না বৈজ্ঞানিক সমাজতন্ত্র, না গণতান্ত্রিক সমাজবাদ, নানান রকমের এটা করে করে আর অলিগার্ক তৈরি হয়ে গেল। ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেল যে তার দখলদারি সত্ত্ব, যেরকম আর কি, যে একটা দেশ পেয়েছি এখন এটাকে যেভাবে খুশি চালাবো, এই প্রবণতাটা আমরা ওই সময় দেখলাম। এখন এই 2024-এ এসে আমরা যে দেখি যে অভ্যুত্থানটা হলো বা গণবিদ্রোহ আমরা যেটা বলি, এটা তো কয়েকজন ছাত্রের কাজ না, তারা ক্যাটালিস্ট। কিন্তু জনসমর্থন ছাড়া তো এটা হতো না। মানুষ তো এটা চেয়েছিল, মানুষ অবরুদ্ধ ছিল, মানুষ এটা চেয়েছিল, ফলে এটার একটা বিস্ফোরণ ঘটেছে। হ্যাঁ, 5ই আগস্ট। তো আকাঙ্ক্ষাটা তো ছিল যে আমরা যে অবস্থায় ছিলাম সেখান থেকে মুক্তি পেয়ে একটা সত্যিকার একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করব। তো আমাদের তো লক্ষ্যটা হচ্ছে গণতন্ত্র। আমরা এখন পর্যন্ত যে 6 মাসের মধ্যে এই যে কি জুলাই প্রোক্লেমেশন নিয়ে এত কথাবার্তা হয়, আমরা একটা প্যারাগ্রাফ লেখার ব্যাপারে একমত হইতে পারি নাই আজ পর্যন্ত। এই কারণেই সম্ভবত ঐকমত্য কমিশন হয়েছে। হ্যাঁ, ঐকমত্য কমিশন হয়েছে, কিন্তু একটা প্যারাগ্রাফ লেতে এতদিন লাগে, আপনি আমাকে বলেন। তো সুতরাং কথা হচ্ছে, আর যদি আমি ডিসাইড করি যে না আমি একমত হব না, হ্যাঁ, আপনি জানেন এই যে দাউদকান্দির এদিক দিয়ে কুমিল্লা যাওয়ার পথে ডানে বায়ে লো লাইং এরিয়াতে প্রচুর পানি থাকে, সারা বছর সেখানে মাছের চাষ করে। ওই জায়গাগুলি এক ফসলা, কিন্তু ওরা মাছের চাষ করে। তো মাছের চাষ করতে এটা তো সবার জমির উপর দিয়ে পানি গেছে, কাজে কোঅপারেটিভ ছাড়া সম্ভব না। হয় কি 50টা 100টা লোককে নিয়ে যখন আপনি কোঅপারেটিভ করেন, এর মধ্যে যদি একটা খারাপ লোক থাকে তাহলে কোঅপারেটিভ ফেল করবে। এবং এই জন্য প্রত্যেকটা কোঅপারেটিভ ফেল করছে, কারণ প্রত্যেকটা জায়গায় একটা দুইটা খারাপ লোক আছে। আমাদের এখানেও কিন্তু তাই। আপনি গণতন্ত্র তৈরি করতে বেশিরভাগ মানুষ আপনি দেখবেন যে ভালো, কিন্তু এর মধ্যে কিছু দুর্বৃত্ত আছে, খারাপ লোক আছে, বদ মতলবের লোক আছে, তারা এই ঝামেলা পাকাবে, গোলমাল করবে এবং একটা ইস্যু তুলে তারা ঐক্যটা নষ্ট করে দিবে। এখন সাধারণ মানুষ কিন্তু তারা মত গ্রহণ করে, তারা মত তৈরি করতে পারে না। মত যারা তৈরি করে, আমরা সমাজে যাদেরকে অপিনিয়ন মেকার বলি, এটা হচ্ছে মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায় এবং রাজনীতিবিদরা। তো তারা তো নিজেরা ঐক্যবদ্ধ না, তারা নিজেরা পরস্পরের বিরুদ্ধে। এবং এখন যেটা হয়েছে যে 5ই আগস্টের পরে এখন সবার মধ্যে ওই যে বঞ্চিতের ক্ষুধা, সেটা মেটাতে সবাই তৎপর। মানুষের কি হবে
হ্যাঁ, দেশের কি হবে, রাজনীতির কি হবে, গণতন্ত্রের কি হবে, এগুলো নিয়ে তা কোনো মাথা ব্যথা। এখানে কি নেতৃত্বের সংকটকে আপনি দায়ী করবেন? নেতৃত্ব আমার কাছে মনে হচ্ছে এটা খুবই, মানে এখন যে নেতৃত্বটা দেখছি, এই নেতৃত্ব বলতে আমি বলবো যে প্রধান উপদেষ্টাকেই যদি বলি, তিনি তো রাজনীতির লোক না, তিনি বাইরে থেকে এসেছেন বা রাজনীতির বাইরের লোক। তিনি এসেছেন, আমার ধারণা তিনি রাজনীতি বোঝেন না, এবং রাজনীতি বুঝতে হলে অনেক বোঝেন কিনা আমি জানি না, কিন্তু তার কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে তিনি রাজনীতিটাকে বা রাজনীতিবিদদেরকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছেন না, সামাল দিতে পারছেন না। তো সমস্যাটা হয়েছে যে তার একটা গ্রহণযোগ্যতা আছে, যা দেশে বিদেশে তাকে সবাই একজন ভদ্রলোক হিসাবে চিনে। তো তিনি তো একটা মানে পরিবেশ তৈরি করে, যেটাকে আমরা বলি যে একটা কমান্ড তৈরি করে, একটাই লক্ষ্য হবে যে, এবং যেটা তিনি নিজেও বারবার বলেন, একটা নির্বাচন হলে তিনি তার নিজের কাজে ফিরে যাবেন, সেই নির্বাচনের পরিবেশটা তৈরি করা। আমরা শুনলাম যে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য এটা খুব ইনস্ট্রুমেন্টাল ছিল একটা নির্বাচন কমিশন একটা হয়েছে, কমিশন ফাংশন করছে। এখন কমিশনের কাজ হচ্ছে যেটা কিছু কিছু রাজনৈতিক দল বারবার বলছে যে একটা নির্বাচনের রোড ম্যাপ। তাহলে আমাকে একটা ফিক্স ডেট দিতে হবে যে অমুক তারিখে নির্বাচন হবে, তার আগের থেকে এই এই কাজগুলো আমরা করব। ভোটার তালিকা সংশোধনের কথা এসেছিল, নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করার কথা, সেই প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, সম্ভবত শেষও হয়ে গেছে। তো সুতরাং এখন তো আর আমি কোনো বাধা দেখি না নির্বাচনের পথে যাওয়ার। আর সংস্কারের ব্যাপার নিয়ে একটা কথা আছে, এটা নিয়ে আমাদের মধ্যে সমাজে কোনো ঐকমত্য নাই, তাই না? এখন কিছু কিছু ন্যূনতম সংস্কার তো লাগবে, কিছু কিছু ব্যাপারে সংস্কার বলতে আমি যে এটা বলি যে সংস্কার নির্বাচিত সরকারই করবে, কিন্তু কিছু কিছু ব্যাপারে ঐকমত্য থাকা উচিত যে যারাই নির্বাচিত হন, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের এন্ডোর্সমেন্ট দেওয়া দরকার যে আমরা ক্ষমতা গেলে এই কাজগুলো করব বা এইগুলো করব না। যেমন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তা আমরা নির্বাচনে নমিনেশন দেব না, এইটা তো তারা প্রকাশ্যেই বলতে পারে। তো এই ধরনের কিছু কিছু আমি বলছি যে আমরা যে সংস্কারের কথা বলছি, যে সংস্কার প্রস্তাব যেগুলো তাদের বিবেচনার জন্য রাখা হবে, যে তারা যদি নির্বাচিত হন তাহলে তারা এই কাজগুলো করবেন না বা কোনো খারাপ প্রার্থীকে তারা মনোনয়ন দিবেন না। ১/১১-র আগে আমরা দেখেছিলাম একটা প্রক্রিয়া ছিল, এটা অধ্যাপক ইউনূস নিজেও ইনভলভ ছিলেন, যোগ্য প্রার্থী আন্দোলন, আপনার খেয়াল আছে কি? জাস্টিস হাবিবুর রহমান উনি ছিলেন। তো যোগ্য প্রার্থী, এবং তারপরে ওই নির্বাচন কমিশনকে আমরা দেখলাম ১/১১-র সময়ে ৮টা বিষয়ে তাদের তথ্য দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছিল। তো এই জিনিসগুলো তো ভালো, কিন্তু এটা পরে চাপা পড়ে গেছে। তো সুতরাং এই কতগুলো জিনিসে আমি মনে করি যে ন্যূনতম কতগুলি বিষয়ে ঐকমত্য হওয়া উচিত এবং তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া উচিত। আপনি তো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েই লেখালেখি করেন। বাংলাদেশের অতীত তো অনেকখানি বললেন, বর্তমানটা কি, ভবিষ্যৎ পরে আসি। না, বর্তমানে আমি বলবো যে মানুষ এই মবক্রেসিতে মানুষ খুবই অতিষ্ঠ। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা, উপদেষ্টারা বলছেন খুব ভালো, কি বলে এটাকে, যথেষ্ট রিজার্ভ আছে, এই সেই আছে, কিন্তু আসলে ভালো না। কর্মসংস্থান হচ্ছে না। মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে, বিশেষ করে তরুণদের কাছে, কর্মসংস্থান। আর সে যদি লেখাপড়া করে চাকরি না পায়, কিংবা গ্রামে যারা আছে তারা যদি যথেষ্ট কাজ না পায় মাঠে কাজ করার জন্য, তাহলে তো সমস্যা। কর্মসংস্থান না হলে তো অর্থনীতি আগাবে না। এটা স্থবির হয়ে আছে, একেবারে স্থবির। আপনি যাকেই দেখবেন জিজ্ঞেস করবেন যে কোনো জায়গায় শেয়ার বাজার সেই যে 96 সালে ধস নেমেছিল, এখন পর্যন্ত কিন্তু উঠে দাঁড়াতে পারেনি, পারবে বলেও মনে হয় না। কারণ সব দুর্বৃত্তরা গিয়ে ওখানে জুটেছে, বুঝছেন, ফাটকাবাজরা। তো ফলে শেয়ার বাজার গেছে। তো শেয়ার বাজার ছিল বিনিয়োগের একটা মানে বড় মাধ্যম, সেটা আমরা দাঁড়াতে দিলাম না। আচ্ছা, তারপরে ধরেন এই আইন শৃঙ্খলা, এটা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এটা একেবারে ভয়াবহ অবস্থায় আছে। আমি কি বলবো, আমাদের পরিচিত লোকরাই তো আছেন সেখানে।
ল অ্যান্ড অর্ডার বলতে দেশে কিছু নাই। এই জুলাই অভ্যুত্থানের ওই সময়ে বা তার আগে পুলিশের ভূমিকা ছিল বিতর্কিত এবং পুলিশের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটাও গেছে, কিন্তু এরপরে তো পুলিশ বাহিনী পুরো নিষ্ক্রিয় হয়ে গেছে। এখন কিন্তু পুলিশ আগের মতন সক্রিয় হতে পারছে না। কিন্তু এর জন্য আপনি কাকে দায়ী করবেন? কাকে দায়ক মানে আমরাই, আমাদের লোকেরাই বলছে যে ৮০% লোক এগুলি আওয়ামী রিক্রুট, তাহলে আপনি এই পুলিশ বাহিনী দিয়ে কীভাবে কাজ করাবেন? একজন পুলিশের সদস্য যদি আইন শৃঙ্খলার খাতিরে একটা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে যায়, তখনই তো আপনি বলবেন যে বেটা আওয়ামী দালাল, গড়ে তারে দিবেন পিটা। তো সে কাজ করবে কেমনে? পরিবেশটা তো আমরা রাখি নাই। এটা একটা কারণ, সব কারণ না, আরও অনেকগুলো কারণ আছে। আর যখন দেখা যায় একটা ট্রানজিশনাল স্টেজে, মানে এটা আমাদের সরকার শুধু অন্তর্বর্তী না, আমাদের পুরো সমাজটাই এখন অন্তর্বর্তী। এই অন্তর্বর্তী সময়ের মধ্যে ল অ্যান্ড অর্ডার নাই, প্রশাসন নাই, প্রশাসন কোথাও কাজ করতেছে না সেরকম, সার্ভিসেসগুলো নাই। স্থানীয় সরকার দেখবেন যে চেয়ারম্যানরা বরখাস্ত, কাউন্সিলররা নাই, মানুষ সেবা পাচ্ছে না। তো সেবা না পেলে কেমনে হবে? তো ফলে আমরা বলতে পারি যে অনেক জায়গায় মানুষ বলাবলি করে যে আসলে তো দেশে সরকার নাই, অথবা সরকারটা থাকলে সেটা কোথায়? কেউ কেউ বলে যে সরকার কি ঢাকার সচিবালয়ে, না প্যারিসে, না ওয়াশিংটনে, এই কথা বলে। মানুষ সরকার খুঁজছে, হ্যাঁ, সরকার আসলে কোথায় সেটাই খুঁজতেছে মানুষ। আমরা সরকার বলতে যে জিনিসটা বোঝায়, যে বোঝা যায় যে একটা সরকার আছে, সরকার আছে মানে সমাজে একটা শৃঙ্খলা আছে, হ্যাঁ, আর সব কিছু প্রশাসনে একটা গতি আছে। এটা থাকলে আমরা বুঝবো যে সরকার আছে। যেহেতু এই জিনিসগুলো নাই, সরকারি দায়িত্বে অনেক লোক আছে, তারা সরকারি গাড়ি চড়ছে, বেতন ভাতা নিচ্ছে, কিন্তু সরকারটা আমরা দেখছি না আসলে। কি করলে এই পরিস্থিতির উন্নতি হতে পারে? এইটা তো খুব সহজে বলা যাবে না। আমরা তো এই ৬ মাস কালক্ষেপণ করেছি। অনেক কাজ আছে যে শুরুতেই করে ফেলতে হয়, যেটা দেরি হইলে আর হয় না। আমরা অনেক দেরি করে ফেলেছি। এখন প্রত্যেকটা ব্যাপার, কোনো কিছু বললেই বিতর্ক হবে, বিতর্ক করার লোকের কোনো অভাব নাই। তো সুতরাং কিছু কিছু জিনিস আছে যে জনস্বার্থে, অনেক জিনিস আছে যেগুলো আপনাকে আরোপ করে দিতে হবে যে এইটা হতে হবে। তো সুতরাং সেইটা তিনি বা তারাই করতে পারবেন যাদের ইমেজটা ক্লিন, ট্র্যাক রেকর্ড ভালো। অন্য বললে তো বলবে যে তুমিও তা ওই সময় চুরি করছো, এই করছো, সেই করছো, তোমার কথা আমরা কেন শুনবো? তো ইউনূস সাহেবের ওই ট্র্যাক রেকর্ডটা ছিল, ইমেজটা ছিল। ওনার উপদেষ্টা মণ্ডলীতে কয়েকজন আছেন সিনিয়র, আমি কয়েকজনকে চিনি, অত্যন্ত ক্লিন ইমেজের লোক। আমি তো সবার কথা বলতে পারবো না। তো প্রতিষ্ঠান, ভালো মানুষ আর প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা কিন্তু এক না। আমাদের দেশে অনেক মানুষ আছে, ভালো মানুষ আছে, তারা প্রতিষ্ঠান চালাতে পারে না। আমরা এই সরকারের মধ্যেও এই জিনিসটা দেখছি। না, তাইলে আমরা তো আবারও হোঁচট খেতে যাচ্ছি বা হোঁচট খেয়ে ফেলেছি অলরেডি। না, এখন যে জিনিসটা আমি বলবো যে একটা সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আমাদেরকে আসতে হবে এবং দ্রুত একটা সাধারণ নির্বাচনের দিকে যেতে হবে। এবং এই রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা প্রত্যাশী, যারা নির্বাচনে, কিছু রাজনৈতিক দল আছে যাদের কোনো ভবিষ্যৎ নাই নির্বাচনে, তারা হয়তো এর সাথে ওর সাথে জোট করবে, কিন্তু তাদের গলার আওয়াজ কিন্তু অনেক বড়, আপনি দেখবেন। তো যারা আসলে মোটামুটি সংখ্যা নিয়ে পার্লামেন্টে যেতে পারেন, এরকম যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদের উচিত নিজেদের মধ্যে একটা কনসেনসাসে আসা, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার না করা। এটা করলে কিন্তু মানে এই অন্যরা যারা এই অস্থিরতা টিকিয়ে রাখতে চায়, যে শক্তিগুলো, তারা সুযোগ পেয়ে যাবে। আমার কেন যেন মনে হয় ৭২ সনে যে ভুলটা হয়েছিল, হ্যাঁ, সেম ভুল আবার এই মানে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে হয়েছে। সেটাই। এইখানে আবার আরেকটা জিনিস আছে যেটা ৭২ সালে ছিল না মোটামুটি আশঙ্কা, সেটা হচ্ছে
যে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে তারা কিন্তু আছে এখনো, যদিও ইনভিজিবল। সমাজের সর্বস্তর আছে তারা, তাদের একটা প্রভাব বলয় আছে, আর তাদের নেতা ভারতে আছে। সেখান থেকে তিনি নানান রকম উস্কানি দিচ্ছেন বলে আমরা জানতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এদের পেছনে ভারত সরকারের ইন্ধন আছে বলে অভিযোগ আছে। অর্থাৎ ভারত চায় এমন একটা সরকার, যে সরকার ভারতের সব কিছু মেনে নেবে, যে জিনিসটা তারা শেখ হাসিনার মধ্যে পেয়েছিল। এখন শেখ হাসিনা সরে যাওয়াতে তারা একটু অসুবিধায় পড়েছে, ব্যাকফুটে। হ্যাঁ, ব্যাকফুটে। কিন্তু তারা তো অস্থিরতা তৈরি করে আবার সেই আগের অবস্থাটা ফিরিয়ে আনতে চেষ্টা করবেই। এবং আচ্ছা মঞ্জুর ভাই, আপনি তো মানে রাজনীতি নিয়ে গবেষণা করেন, শেখ হাসিনার ভবিষ্যৎ কি? শেখ হাসিনার ভবিষ্যৎটা নির্ভর করে শেখ হাসিনার যারা প্রতিপক্ষ রাজনীতিতে বা প্রতিদ্বন্দ্বী, তাদের ভূমিকার উপরে। তারা যদি ব্যর্থ হয়, আমরা শেখ হাসিনার পরিবর্তে যাদের কথা ভাবছি তারা যদি ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনার কামব্যাক করার সুযোগটা সৃষ্টি হয়ে যাবে। আমরা দেখেছি যে ৭৫-এর পরে আমরা তো একটা সেকুলার ডেমোক্রেটিক স্টেট তৈরি করার জন্য আন্দোলন করেছিলাম ৭১, তাই না? সেখান থেকে আমরা ৭৫-এর পরে সরে আসলাম কেন? আমরা তো সরে এসেছি এই ৭২ থেকে ৭৫-এর ব্যর্থতার কারণে। মানুষ চিন্তা করে কি, আগেই তো ভালো ছিলাম, এই যে চিন্তাটা এখন অনেককে বলতে শুরু ভাবতে শুরু করেছে বা বলতে শুরু করেছে যে পাকিস্তান ভাঙা তো ভুল হয়েছিল, পুরাটাই ছিল ষড়যন্ত্র, বলছে না অনেকে? বলছে। তো কয়েকদিন পরে কিন্তু বলা যায় না, যেরকম বলা শুরু করবে, ইতিমধ্যে বলা শুরু হয়ে গেছে যে ৫ই আগস্ট ষড়যন্ত্র ছিল। তো সুতরাং আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে যে আমাদের রাজনীতিবিদরা বা আমাদের অভিভাবক যারা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, তারা যদি নিজেরা ব্যর্থ হন, তাইলে কিন্তু আগের অবস্থাটা ফিরে আসার সমূহ সম্ভাবনা আছে, এবং সেটা ফিরে আসলে ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর তো হবেই, কারণ এটা অনেকে অবশ্য এটা মানতে রাজি না। তারা বলেন যে এটা সম্ভাবনাই নেই, সুযোগই নেই আর কি, অনেকে বলেন আর কি। শোনেন, ৭৫ সালে অনেকেই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ ফিনিশড। একটা লোক প্রতিবাদ করতে বের হয়নি ১৫ই আগস্টে, কিন্তু তারপরে তো তারা বিপুল বিক্রমে ফিরে এসেছিল। এটা বলা যায় না। আমরা কি কোনোদিন চিন্তা করতে পেরেছি বাংলাদেশে আজকে জামাতে ইসলামের মতন দল, নেজামে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই, তারপরে আরও কি আছে, এরা এরকম করবে, এরকম হবে? এটা তো আমরা ৭১-৭২-এ আমরা চিন্তাও করতে পারি নাই। তো সুতরাং হয় কি, আপনি যখন একটা অবস্থা তৈরি করতে ব্যর্থ হন, তখন কিন্তু ওই পুরনো ওইটা আবার ফিরে আসে। এখন যেটা হচ্ছে যে আপনি শুরুতে এই মাঝখানে টাচ করেছিলেন জামাতের ভবিষ্যৎ নিয়ে, আর জামাত কিভাবে দৃশ্যপটে আসলো, এটা সেটা আপনি জামাত নিয়েও বই লিখেছেন। আপনার বইয়ের যে ধারণা ছিল, যে ইনফরমেশন, তথ্য, আমি বইটা পড়েছি, এখন তো দেখছি যে এটার থেকেও তারা কৌশল বদলে তারা দৃশ্যপটে একদম সামনেই এসে হাজির হয়েছে। এটার কারণ কি? জামাত মানে কি, সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল তো ৭২-এ নিষিদ্ধ হয়ে গেছে। জামাত নাম ধরে কোনো দলকে নিষিদ্ধ করা হয়নি। সংবিধানে ছিল ধর্মভিত্তিক কোনো রাজনীতি চলবে না। তো জামাত, নেজামে ইসলাম, পিডিপি, মুসলিম লীগ ওইভাবে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তো এটা আবার সারফেসে এসেছে। জামাত রাজনৈতিক বৈধতা পেয়েছে ৮৬ সালে, যখন তারা তাদের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগও নির্বাচন করেছিল, বিএনপি বর্জন করেছিল, সিপিবি, মুজাফফরনেব এরা নির্বাচন করেছিল। ওই সময় তাদের সঙ্গে গিয়ে জামাত নির্বাচন করে সংসদে গিয়ে এরশাদও রাজনৈতিক বৈধতা পায়, সামরিক শাসনও বৈধতা পায়, জামাতও বৈধতা পেয়ে যায়।
তারপরে আমরা দেখি 91 সালে জামাতের সঙ্গে বিএনপি নির্বাচনী আঁতাত একটা হলো, আর 2001 সালে হলো নির্বাচনী জোট। ফলে জামাত একেবারে তো আওয়ামী লীগ বিএনপি দুইটা দলের আশ্রয় প্রশ্রয় নিয়েই কিন্তু জামাত আজকে এই অবস্থায় এসেছে। তো সুতরাং জামাতকে এখন আপনি ফেলে দিতে পারবেন না। দেশের দুইটা বড় রাজনৈতিক শক্তি তাদের পক্ষে কখনো না কখনো কাজ করেছে। এই মুহূর্তে আমরা যে দেখি যে জামাতের সাথে বিএনপির একটা ঝগড়া চলছে নানান কারণে। তো সেইটা হচ্ছে যে যতদিন আওয়ামী লীগ দৃশ্যপটে ছিল তখন বিএনপি আর জামাত ছিল খুব কাছাকাছি, কারণ আওয়ামী লীগ ছিল উভয়ের উপরই খুব খড়গহস্ত। কিন্তু এখন তো আওয়ামী লীগ যেহেতু দৃশ্যপট থেকে আপাতত সরে গেছে, এখন জামাত এবং বিএনপি হচ্ছে পরস্পরের নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। এবং যদি নির্বাচন হয় সেই নির্বাচনে গিয়ে বোঝা যাবে যে তারা অনেক জায়গায় তারা নির্বাচনী লড়াই হবে তাদের মধ্যে। তো এটা খুবই স্বাভাবিক। কমন শত্রুটা যেহেতু এখন নাই, এখন তারা নিজেরা পরস্পরের শত্রু। আচ্ছা, আপনি তো গ্রামে থাকেন, হ্যাঁ, গ্রামের দিকে চিত্রটা কি? গ্রামের দিকে কিন্তু শহরের এই সমস্ত গুটি কয়েক পরিবার এই গ্রামের রাজনীতি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ফলে যেটা হলো যে আওয়ামী লীগের যিনি স্থানীয় নেতা বা বিএনপির স্থানীয় নেতা, তার অরবিটে যারা ঘোরাফেরা করে তারাই কিন্তু মোটামুটি ভোকাল, এবং তারা জানে যে তাদের পছন্দের দল সরকারে এলে তারা সুযোগ সুবিধা পাবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, ঠিকাদারি পাবে। এই তিনটেই হচ্ছে মূল ইয়ে। তো সেইভাবে কিন্তু এমনি সাধারণ মানুষের মধ্যে কিন্তু ইভেন আমি এই যে গত 6 মাসে যেটা দেখেছি, 5ই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্ট যখন এখানে মানে একটা বিশাল ঘটনা ঘটলো ঢাকায়, আমাদের এলাকায় তখন উরস হচ্ছিল। আচ্ছা, সারাদিন রাত গান হচ্ছিল, কোনো প্রতিক্রিয়া আমি দেখি নাই। কৃষকরা তো মাঠে কাজ করতেই হবে, তাদের এগুলি নিয়ে মাথা ঘামানোরই সময় নাই। আর এই চিন্তা, আর শহরের লোক যে বেশি বোঝে তাও না। আমরা বলি যে গ্রামের লোক বুঝে না এগুলি, এই জন্য এগুলো নিয়ে আলোচনা করে না। শহরের লোক যে খুব বেশি বুঝে তাও না। শহরের লোকের একটা ইয়ে হচ্ছে, বেশিরভাগ লোক হচ্ছে ওই যে বলে যে মব ফেনোমেনন, কিছু হলেই তারা ঝাঁপায় পড়ে, কিন্তু তারা যে বুঝে ঝাঁপ দেয় তা না। কিন্তু এই আলোচনাগুলো গ্রামে নাই আসলে, জি নাই। তবে সামনে যদি নির্বাচন আসে, নির্বাচনকে নিয়ে হয়তো গুঞ্জন, কথাবার্তা, আলোচনা এগুলো শুরু হয়ে যাবে। না, কিন্তু এখন থেকে রাজনীতি যেটা আপনি বললেন যে এই মোমোক্রেসির কারণে রাজনীতি এখন অনেকটাই কোণঠাসা, মানে মানুষ ওইভাবে সাহস করতে পারছে না। তো এইটার দায়িত্ব যাদের সরকারের, সব বন্ধ করা, কিন্তু এটা তো বন্ধ হচ্ছে না। এটা তো অনেক রকমেরই একটা বলা হয়েছে, কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু এই যদি চলতে থাকে তাইলে অনেকে বলছেন সামাজিক বিশৃঙ্খলা হবে। আবার কোনো ভাষ্যকার বলতে চান যে এটা কির দিকে, এটা গৃহযুদ্ধের দিকে দেশটা এগিয়ে যেতে পারে। আমি জানি না এটা কতটুকু সত্য বা এই অবজারভেশনটা কতটুকু কি আর কি। ইনফ্যাক্ট এক ধরনের গৃহযুদ্ধ তো চলছে আসলে দেশে। আচ্ছা, একটা গৃহযুদ্ধ সাটল ওয়েতে চলছে। এবং আমি মনে করি যে এই গৃহযুদ্ধটা 71-এ, যেটা আমরা 71-এ তো মুক্তিযুদ্ধ বলি, পাকিস্তানিরা বলতো গৃহযুদ্ধ। কিন্তু এখন আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দলের কথাবার্তায় যে 71-এর গৃহযুদ্ধের কন্টিনিউশন এখনও চলছে, কথাবার্তায় সেটা মনে হয়। তো এইটা সম্প্রতি কয়েকটি ঘটনার পরে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম যে এটা বন্ধ করতে হবে, আইনের আওতায় আনা হবে। তিনি বললেন, কিন্তু আমরা কোনো অ্যাকশন দেখি নাই, কার্যক্রম দেখি নাই। বাংলা একাডেমিতে যে ঘটনাটা ঘটলো, কোনো অ্যাকশন আমরা দেখি নাই। এরকম আরও কয়েকটা ঘটনা ঘটেছে, আমরা অ্যাকশন দেখি নাই। সবচেয়ে বড় কথা হলো যে একদল উগ্র ধর্মান্ধ লোক, এই যে মাজার ভাঙ্গা, আমার বাড়িতে আমার বাপের মাজার, তোমার কি? তোমার যদি মাজার পছন্দ না হয়, তোমার বাপের মাজার তুমি দিও না, এটা তো তোমার ব্যাপার। তুমি যাইও না। হ্যাঁ, যাইও না, আমার ইচ্ছা আমি যাব, তো তোমার সাথে সমস্যা কি? কিন্তু আমাদের কথা হলো আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা চাই না, এটা অন্য কেউ করতে পারবে না।
এই যে এটাই হচ্ছে ফ্যাসিবাদ। এবং এই ফ্যাসিস্ট শক্তি শুধু হাসিনার মধ্যে না বা আওয়ামী লীগের মধ্যে না, সমাজের সর্বত্র কিন্তু এটা আছে। এটা মেনে নেব না, এটা 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 মানতে বাধ্য করা হবে, এটা মানে হতে দেব না, এই কথাগুলো হচ্ছে ফ্যাসিবাদী কথা। তো এই জিনিসটা খুবই খারাপ। আমার কথা হচ্ছে যে আমার একটা মত আছে, এটা আমি প্রকাশ করব, জনগণকে আহ্বান করব, জনগণের পছন্দ হইলে গ্রহণ করবে, পছন্দ না হলে গ্রহণ করবে না। তো যারা গ্রহণ করবে আর যারা গ্রহণ করবে না তাদের মধ্যে তো মারামারি হওয়ার দরকার নাই। আমাদের দেশে হচ্ছে এইটাই, কিছু হইলেই ঝাঁপ দিয়ে পড়ে, আর সবার হাতে দেখবেন রাস্তায় লাঠি। আপনি কি ইদানিং সাম্প্রতিক পরিবর্তনের পরে আমরা একটা লক্ষ্য করছি যে রাজনীতিতে ধর্মের প্রভাবটা অনেক বেড়ে গেছে, আপনি কি এর সঙ্গে একমত? হ্যাঁ, ধর্মাশ্রয়ী রাজনীতির ইয়াটা বেড়েছে, অনেক নতুন ফেনোমেনন দেখছি আমরা। এবং জামাতে ইসলামী তো আছেই, তার সাথে হেফাজতে ইসলাম, চরমোনাই, কি ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, খিলাফত মজলিস, কি আছে, অনেক দল। হ্যাঁ, তো এগুলো এরা আছে। এখন কথা হচ্ছে যে সম্প্রতি কিছুদিন আগে আমরা দেখলাম যে জামাত ইসলামী দলগুলোর ঐক্যের কথা বলছে। এটা তো অবশ্যই আমরা জানি যে এখানে ইসলামপন্থী বা রাজনীতি যারা করে তাদের মধ্যে সবচাইতে সংগঠিত হলো জামাত। আর জামাত যদি সবাইকে নিয়ে এক ছাতার তলায় আনতে পারে তাহলে তাদের শক্তি অনেক বাড়বে। এটা বিএনপির জন্য একটা আশঙ্কার কারণ। আমরা তারপরে দেখলাম যে মির্জা ফখরুল ওই চরমোনাই না কার সঙ্গে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন। এখন ওরা তো চায় খিলাফত, বিএনপি কি খিলাফত চায়? আমার কথা হচ্ছে যে আমি রাজনৈতিক একজন প্রধান প্রতিপক্ষের বিরুদ্ধে অন্যান্যদেরকে নিয়ে যে জোটটা করব, জোটটা কাদের নিয়ে করছি? আমরা কি শুধু ক্ষমতার জন্যই সারা জীবন রাজনীতি করব? এখানে কি আদর্শের কোনো বালাই থাকবে না? এটা কেমন কথা? আদর্শটা কি আসলে? না না, আমরা যদি বলি যে বিএনপি যদি বলে তারা গণতান্ত্রিক একটা আধুনিক বিজ্ঞান মনস্ক গণতান্ত্রিক সমাজ আমরা গড়ব, এটা যদি এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। বিএনপি যদি এটা ধারণ করে তাহলে আমি বিএনপিকে সাধুবাদ দিব। কিন্তু যেই দলটা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, বিএনপি যদি তার সঙ্গে আতাত করে তাহলে তো এটা আমার আকাঙ্ক্ষার বাইরে গেল। আমি তো এরকম সমাজ চাই না, আমি তো খিলাফত চাই না। আমি তো দেখেছি তুরস্কে শেষ 4 জন খলিফা যেই প্রাসাদে থাকতেন সেখানে 2টা জিনিস আছে, শরাব খাওয়ার তৈজসপত্র আর হারেম। তো খিলাফত বলতে বোঝায় এই 2টাই। তুরস্কে যখন খিলাফতের জন্য এখানে আন্দোলন হচ্ছে তখন তুরস্কের নাগরিকরা ঝেঁটিয়ে সেই খিলাফত বিদায় করে দিয়েছে। তা আমরা তো এটা চাই না। তো এরা এটা বলতে কি চায় আসলে, কি খিলাফত চায়? আর এটা আমি বললে এরা ক্ষেপে উঠবে, কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে, অতএব তাদের ধরো, গ্রেপ্তার করো। এই এখন এগুলি চলছে। আর আমি তো অনলাইনে বলছি, তো সাইবার সিকিউরিটি একটা মামলা হয়ে যাবে, আমি 1 নম্বর আসামি হব, আপনি 2 নম্বর আসামি হবেন, বাংলা ভিশনের প্রোগ্রাম ডাইরেক্টর 3 নম্বর আসামি হবে, যে এখানে খিলাফতের বিরুদ্ধে কথা বলেছে। কত বড় ধর্মদ্রোহী। কিন্তু বাস্তব অবস্থা তো ভিন্ন, তাই না? তো এই হলো অবস্থা। আমি ব্যক্তিগতভাবে একটা আধুনিক বিজ্ঞান মনস্ক গণতান্ত্রিক সমাজ চাই। সেটার সাথে সাংঘর্ষিক যে কোনো তত্ত্ব আমি পরিহার করব, বর্জন করব, বিরোধিতা করব। এটাই হচ্ছে আমার কথা। 2টো প্রশ্ন করবো আপনাকে। একটা হলো যে আগামী দিনে নতুন নেতৃত্ব বেরিয়ে আসার সম্ভাবনা কতটুকু? আচ্ছা, এই জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা একটা নতুন দল করেছেন, তাই না? তো এই তাদের একটা অংশ দলে আছেন, একটা অংশ সরকারে আছেন। এইটা একটা মানে এই একটা অবস্থা চলছে যেটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তরুণরা একটা দল করবেন, তরুণদের একটা দল করার যে দল তারা করতেই পারেন না, এটা ইতিহাস তো আমরা জানি। 49 সালে কিন্তু তরুণরাই আওয়ামী লীগ তৈরি করেছিলেন। মৌলানা ভাসানী যদিও নেতৃত্বে ছিলেন, কিন্তু অন্যান্য তো যারা ছিলেন এরা সবাই তখন তরুণ, 30-এর কোঠায় সবার বয়স, 25 থেকে 30।
72 সালে জাসদ হলো অক্টোবরে, সবার বয়স সব তরুণ, বেশিরভাগই ছাত্র এবং তারুণ্যের একটা ইয়ে ছিল। তো এখন যদি তরুণরা একটা দল করে আমি তো সমস্যা দেখছি না, কিন্তু 49-এ যারা আওয়ামী লীগ করেছিল তারা কিন্তু ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 72 সালে যে তরুণরা মুক্তিযুদ্ধের প্রজন্ম নতুন দল তৈরি করলো জাসদ, তারা কিন্তু ক্ষমতাসীনদের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করে এটা করেছিল। এখন যে তরুণরা দল করছে তারা কিন্তু এখন যে ক্ষমতায় যারা আছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে না, তাদেরই অংশ তারা। এইটা একটা মানে বৈশিষ্ট্য। 2 নম্বর হলো যে এই যে জুলাই আন্দোলনের যে স্পিরিট আমরা বলছি, এই স্পিরিট ধারণ করার জন্য একটি রাজনৈতিক শক্তি থাকা উচিত, এটা আমি মনে করি। তরুণরা যদি সেটা ধরে রাখতে পারে সেটা খুবই ভালো, এবং তারা যদি একটা রাজনৈতিক দল হয়ে ওঠে, তারা ওই স্পিরিটটা নিয়েও কিন্তু এখনও জনপ্রিয় হওয়ার যথেষ্ট সুযোগ আছে। তো কিন্তু সেই জন্য তাদের যেটা করা দরকার, সরকারের সঙ্গে সম্পূর্ণ একটা ছেদ ঘটানো দরকার। মানে সরকারের থেকে আবার সরকারের বাইরে, এই থেকে এই যে কন্ট্রাডিকশন, না এটা তো প্রশ্ন উঠবে যে সরকার একটা দল তৈরি করে দিয়েছে, এই অভিযোগ তো হবে। দিনের শেষে প্রফেসর ইউনূসের নিউট্রালিটি নিয়ে এই প্রশ্ন উঠবে। হ্যাঁ, তার নিউট্রালিটি নিয়ে অলরেডি প্রশ্ন উঠেছে যে উনি এটা প্রশ্রয় দিচ্ছেন। একটা কথা হচ্ছে ওয়েলকাম করা, তরুণদের একটা দল তৈরি হচ্ছে, এটা ওয়েলকাম করা একটা ভালো জিনিস। কিন্তু তিনি যদি সেই দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লোকদেরকে সরকারে রাখেন, তাহলে তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই, এবং এটা তার জন্য বুমেরাং হবে। এটা আমরা একদম শেষ দিকে আসছি। তো সেটা হচ্ছে যে আপনি যেহেতু গবেষণার মধ্যে আপনি এটাতে আছেন, যেটা নিয়ে আপনি আগামীতে বই লিখতেছেন, যেটা শেখ হাসিনাকে নিয়ে, এবার যদি আমরা চূড়ান্তভাবে হুঁচট খাই, তাইলে বাংলাদেশ কি মানে তার অস্তিত্ব সংকটে পড়বে? না, বাংলাদেশটা অস্তিত্ব সংকটে পড়বে না, বাংলাদেশ থাকবে। কারণ বাংলাদেশটা হয়তো আমরা ওই যে গত কয়েক দশকে কিছু ফেইল্ড স্টেট, ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ দেখেছি। আমরা একসময় কম্বোডিয়া সম্বন্ধে বলতাম, এখন তারা সম্ভবত কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। মায়ানমার ব্যর্থ রাষ্ট্র হতে চলেছে। আফগানিস্তানকে আমরা বলি যে ব্যর্থ রাষ্ট্র, যদিও এখানে অনেকেই তাদেরকে নিয়ে খুবই সুদান। তো বাংলাদেশ যদি এরকম অবস্থায় যাওয়ার একটা আশঙ্কা আছে, আমি বলবো, যদি আমরা পরিস্থিতিটা ঠিকভাবে সামাল না দিতে পারি। সামাল দিবেন কিভাবে? এখন এই এত অনৈক্যের মধ্যে তো সামাল দেওয়ার সুযোগ কম। এখন অনৈক্যের মধ্যেও আমি মনে করি যে একটা ব্যবস্থা, মানে একটা মানে সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা প্রশাসনিক ব্যবস্থা তো থাকতে হবে। তো সেটা যদি একটা, যেহেতু অন্তর্বর্তী সরকার আমরা বলছি, তো আগের যে সরকার ছিল তার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সরকারে যাওয়ার পথটা তৈরি করে দেওয়া, যেটাকে আমরা বলবো যে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ, এটা বলবো। তো অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যটাই হচ্ছে, যেহেতু এটা অন্তর্বর্তী, এই অন্তর্বর্তীটা কালটা যেন দীর্ঘমেয়াদী না হয়, এটা যেন পরবর্তী উত্তরণের দিকে যায়। এটা যত দ্রুত হবে ততই আমি মনে করি যে পরিস্থিতিটা সামাল দেওয়া সম্ভব হবে। তো তার মানে কি আপনি এই বছরের মধ্যে কোনো নির্বাচন দেখতে পান? আমি এইভাবে বলবো না, আমি বলবো যে দ্রুততম সময়ের মধ্যে, মানে সমস্ত মানে সুযোগ সুবিধা, কাঠামো, লজিস্টিক সব ঠিক করে দ্রুততার সঙ্গে নির্বাচনটা দিয়ে ব্যবস্থাটা করা। অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমাদের দর্শক যারা এই অনুষ্ঠান দেখলেন তারা নিশ্চয়ই আপনার রাজনীতির গতি প্রকৃতি, আপনার বিশ্লেষণ শুনলেন। এটার বিচারের ভার তাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি। আপনি ভালো থাকবেন।